আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 25 ব্যাচ এবং সেকেন্ড টাইমার্স যারা আছে অর্থাৎ 24 ব্যাচ, যারা এবার মেডিকেল ভর্তি পরীক্ষা দিচ্ছ অ্যাকচুয়ালি এবং মেডিকেলের জন্য পড়াশোনা করতেছো, তাদের সবার মনের মধ্যে একটাই প্রশ্ন যে এইবারের প্রশ্ন কি সবচাইতে কঠিন প্রশ্ন হবে কিনা, কিংবা ইতিহাসের সবচেয়ে ওয়ার্স্ট একটা কোশ্চেন আমরা অ্যাটেন্ড করতে যাচ্ছি কিনা। দেখো, প্রত্যেক বছর মেডিকেল ভর্তি পরীক্ষার আগে এরকম একটা গুজব রটায় যে এইবার মেডিকেল ভর্তি পরীক্ষা খুবই টাফ হবে, মানে ওই যে সেটা ভাঙা টাফ হবে, কিন্তু আলটিমেটলি সেটা হয় না। এই সরকারের সময় গত বছর তুমি যদি ভর্তি পরীক্ষাটা দেখো, গত বছর জেনারেলে কাট মার্ক ছিল 73 মার্ক, 73.25 এরকম, আর আমার হায়েস্ট মার্ক ছিল 90.5। এইবার ইতিহাসের সবচেয়ে কঠিন না, ইতিহাসের সবচেয়ে স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে বলে আমি মনে করি। কারণ আমি কিছু জিনিস দেখাই। এক নম্বর কথা হচ্ছে, এবার এইচএসসির রেজাল্টে বললাম একটা ধস নামছে, এবং যারা প্রশ্ন করে তারা এতটাও গাধা ভাইবো না যে তারা কোনো কিছু অ্যানালাইসিস না করেই প্রশ্ন করে। সেদিন ফেসবুকে একটা ভিডিও দেখতেছি যে বলতেছে তার এক টিচার বলে যে তার সহকারীকে পাঠায় নীলক্ষেত তার সহকারী যেই বই নিয়ে আসে সেই বই থেকে প্রশ্ন হয় না। তারা ইচ্ছা করেই বিভিন্ন বই নিয়ে বসে। তারা এতটাই মানে গাফেল না যে তারা কোন বই থেকে প্রশ্ন করবে এটা তারা জানবে না। এসব ভুজুং ভাজুং কথাবার্তা শোনা বাদ দাও, মেইন কথায় আমি আসি যে এইবারের প্রশ্ন ইনশাল্লাহ সহজ হবে, স্ট্যান্ডার্ড হবে, এবং আমি মনে করি কাটমার্ক আমার কাছে মনে হচ্ছে এইবার, যদিও এখনও প্রেডিক্ট করার কোনো যোগ্যতাই আমার নাই এবং প্রেডিক্ট করা ঠিকও না, খুবই ছোট মানুষ আমি, 70 থেকে হায়েস্ট মার্ক এরকম 88, 89, 80 এবং মোটামুটি 80+ পেলে ডিএমসি হয়ে যাবে আমি ধারণা করতেছি। কেন করতেছি? কারণ শর্ট সিলেবাসে যদি এরকম একটা অবস্থা হয়, কোয়ালিটি কোশ্চেনে যদি রেজাল্টের ধস এরকম আসে, তাহলে তুমি বুঝতে পারতেছো ফুল সিলেবাসে যখন পরীক্ষাটা হচ্ছে আমাদের মেডিকেলে তখন আসলে কিরকম হবে। অ্যান্ড আমি আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি যে প্রশ্ন আসলে কেন সহজ আমি বলতেছি। প্রতি বছর যারা এই শর্ট সিলেবাসের মধ্যে পড়ছে, তুমি সবসময় এটা মাইন্ডে রাখবা যে মিনিমাম 60% প্রশ্ন তোমাকে সোজা দেওয়া হবে। কারণ কি বলতো? কারণ মেডিকেলের অ্যাডমিশনের সাথে শুধুমাত্র সরকারি মেডিকেলগুলাই জড়িত না, একটা হিউজ একটা সিন্ডিকেট বললাম আছে আমাদের প্রাইভেট মেডিকেলে। তো প্রাইভেট মেডিকেলগুলোতে তো স্টুডেন্ট দিতে হবে, তারা তো একটা নির্দিষ্ট সার্টেন মার্ক না তুললে তো তারা নিবে না। সো তাদের তো কিছু ক্রাইটেরিয়া আছে। সো সব মিলায়ে বললাম 60% প্রশ্ন প্রত্যেকটা বছর সোজা হবে, এটা তুমি ধরে রাখো। 1, 2 নাম্বার, 60% to 65% প্রশ্নই শর্ট সিলেবাস থেকে করা হবে। 3 নাম্বার, গত বছর যখন ইন্টারন্যাশনাল অ্যাড করা হইলো, এমনও অনেক মানে স্টুডেন্ট আমি দেখছি যে ইন্টারন্যাশনালে পুরো প্যানিকড হয়ে প্যানিক অ্যাটাকে ভুগছে, এবং তোমাদের একটা বড় সড়ো আমাদের তখনকার স্টুডেন্টের বড় একটা ক্ষতি করে ফেলছে। সো যারা আসলে বুদ্ধিমান তারা বুঝতে পারছে যে ইন্টারন্যাশনাল থেকে প্রশ্ন আসলে এটা লাকের বিষয়, এবং এটা আমার অ্যারাউন্ড তোমার ধরো ইসের থেকে দিবে। এই ইন্টারন্যাশনাল মানে হচ্ছে রিসেন্ট ইন্টারন্যাশনাল। সো এইবারও রিসেন্ট ইন্টারন্যাশনাল থেকে প্রশ্ন দিবে। যারা ইন্টারন্যাশনাল প্রশ্ন নিয়ে বিশাল বড় বড় লেকচার করতেছো, ঘন্টার পর ঘন্টা ধরে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে মাস্টার ক্লাস করতেছো, যেখানে তোমার হাইকে ঝুইকে মহাদেশ থেকে শুরু করে একদম চাঁদের দেশ পর্যন্ত সব পড়ায় দিচ্ছে, তোমরা বললাম ধরা খাবা। ইন্টারন্যাশনাল হাতে কোনো অল্প কিছু গুরুত্বপূর্ণ টপিক আমি ভিডিও ডিসক্রিপশনে অ্যানালাইসিস করে বানাইছি, সেটা দিয়ে আছে, তুমি ডাউনলোড করতে পারো। এছাড়া ভিডিও ডিসক্রিপশনে মেডিকেলের জিকের অ্যানালাইসিস, পুঙ্খানুপুঙ্খানু অ্যানালাইসিস, টপিক অ্যানালাইসিস এবং ইংলিশ টপিক অ্যানালাইসিস সুন্দরভাবে দিয়ে আছে, তুমি চাইলেই দেখে নিয়ে আসতে পারো। এটা আশা করি তোমাকে অনেক বেশি হেল্প করবে। 4 নম্বর কথায় আসি, 5টা পয়েন্ট বলবো। 4 নম্বর কথায় আসি, সেটা হচ্ছে গত বছর যারা প্রশ্নকর্তা ছিল চেঞ্জ হয়, বাট ম্যাক্সিমাম বললাম পুরাতন প্রশ্নকর্তাই থেকে যায়। সো তাদের মেন্টালিটিটা আমি বুঝতে পারছি। তাদের মেন্টালিটিটা হচ্ছে কিভাবে সহজ প্রশ্নটাকেই একটু ঘুরায় পেঁচায় স্ট্যান্ডার্ড প্রশ্ন করা যায় এবং স্টুডেন্টের মাথায় একটু উল্টাপাল্টা করা যায়। দ্যাটস ইট। তার মানে তুমি যদি পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখতে পারো, এবং একটা জিনিস মনে রাখবা, পরীক্ষা মানে শুধু পড়ালেখা না। পরীক্ষা মানে তোমার আসলে A to Z, তোমার অ্যাবিলিটির থেকে শুরু করে তোমার তাৎক্ষণিক বুদ্ধি, উপস্থিত বুদ্ধি থেকে শুরু করে সব কিছু জীবনের 25, 22, 23 বছর, 22 বলতেছি 21, 20 বছর যেই নলেজ গ্যাদার করছো তোমরা, সব কিছু পরীক্ষা হলে ঢেলে দিতে হয়। সো ওই টাইমে নিজেকে কন্ট্রোল করে প্রেশারটাকে নিজের আন্ডারে রেখে যে সুন্দর করে সঠিক উত্তর দাগায় দিয়ে আসতে পারবে,
তারই চান্স হয়ে যাবে। তোমাকে মাথায় রাখতে হবে যে মেডিকেল ভর্তি পরীক্ষা তোমার 100 পাইতে হবে না, তোমার 90 পাইতে হবে না, তোমার টার্গেট থাকবে 80+ পাওয়া। তোমার টার্গেট থাকবে 80+ পাওয়া। 80+ পেলেই তো তোমার ডিএমসি যেখানে হয়ে যাচ্ছে, মানে একদম সুন্দর সিকিউরড একটা মেডিকেল হয়ে যাচ্ছে, তাই না? তো 80+ পাওয়া মানে আমি তোমাকে একটা জিনিস বুঝাইতে চাচ্ছি, ম্যাক্সিমাম স্টুডেন্ট যেখানে ভুল করে সেটা তুমি করো না নেগেটিভ নিয়ে। নেগেটিভ কমানোর আমি একটা চমৎকার ট্রিক্স দিছিলাম এবং সেটা খুব কাজে লাগছে স্টুডেন্টের। যে একটা নেগেটিভের কমানোর মেইন বেসিকটা হচ্ছে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত যাবতীয় যত পরীক্ষা দিবা সেখানে বিন্দুমাত্র যেটায় তোমার কনফিউশন হয়, যেটা নিয়ে তুমি কনফিউজড আসো, সেখানে বিন্দুমাত্র তুমি টাচ করবে না। বিন্দুমাত্র তুমি দেখা গেছে মনে হচ্ছে যেটা ভুল হতে পারে, তুমি টাচ করবে না, তুমি নাম্বার কম পাও। এভাবে দিনের পর দিন যখন তুমি আস্তে আস্তে এই কনফিউশন সৃষ্টিকারী প্রশ্নগুলো দাগাবা না, তখন দেখবা যে তোমার রেসিডুয়াল নলেজটা বাড়তেছে এবং তোমার নাম্বারটা আস্তে আস্তে বাড়তেছে, হঠাৎ করে বাড়তেছে না। আগে দেখা গেছে তুমি আন্দাজে দাগাইলে 75 পাইতে, এখন সঠিকটা দাগানোর জন্য 70 আসতেছে, কিন্তু দিন শেষে দেখবা যে 80+ মার্ক তুমি তুলে আসতে পারতেছো এবং নেগেটিভ তোমার খুবই কম যাচ্ছে। নেগেটিভ মারাত্মক একটা শয়তানের নিঃশ্বাস টাইপের জিনিস। এইটা যে যত কমাইতে পারবে, আমি তোমাকে যে টেকনিকটা বললাম যে আন্দাজে দাগাইও না, আন্দাজে দাগাইতে হবে রিস্ক ফ্যাক্টর চিন্তা করে, যে তুমি কয়টা সঠিক দাগাইছো এখন পর্যন্ত, সঠিকটা ফার্স্টে একদম 100% শিওর সেগুলি দাগাইতে হবে। যেরকম আমি আন্দাজে দাগাইছি কখন, আমি যখন 80% একদম ফুল কনফিডেন্ট আমার 80টা হয়েছে, আমি ফার্স্ট টাইমে 79.75 পাইছি, 80টা আমি দাগাইছি, তারপরে যে আমি রিস্ক নিয়ে দিছি, ঠিক আছে, আমি তারপরে রিস্ক নিয়ে দিছি 80টা না আরও বেশিটাই কারেক্ট দাগাইছিলাম, 85+ কারেক্ট দাগাইছিলাম, 85 না সরি 82 এরকম দাগাইছিলাম, সেখান থেকে নেগেটিভ খাইছি আরও। সো নেগেটিভের জন্য বললাম আমার ঢাকা মেডিকেল আসে 0.25 মার্কের জন্য, এবং এটা বললাম নেগেটিভের একটা ফসল, ঠিক আছে। নেগেটিভ হয়তো বা যদি আমি ভুল না দাগাইতাম তাহলে হয়তো বা এখন আমার ঢাকা মেডিকেল চলে আসতো। এখন প্রশ্ন হচ্ছে 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে আমাদের মানবিক গুণাবলী। মানবিক গুণাবলী আসলে কোথা থেকে প্রশ্ন হবে, কি প্রশ্ন হবে, সেটা সার্কুলার দিলে আরো সুন্দর করে বোঝা যাবে। তবে আমি তোমাকে একটা কথা বলি, মানসিক দক্ষতা বা আইকিউ এক জিনিস আর মানবিক গুণাবলী বললাম আর এক জিনিস। অর্থাৎ মানবিক গুণাবলী বিষয়টা কি, আমাদের ফরেন্সিক মেডিসিন একটা জিনিস পড়াইতো, সেটা হচ্ছে মেডিকেল এথিক্স, থার্ড ইয়ারে সেকেন্ড প্রফের সময় ফরেন্সিক মেডিসিন। তো ফরেন্সিক মেডিসিনের মধ্যে অল্প ছোট একটা 2-3 পৃষ্ঠার একটা টপিক ছিল, সেটার নাম হচ্ছে মেডিকেল এথিক্স, মেডিকেল এথিকেট, তারপরে বিভিন্ন প্রফেশনাল নেগলিজেন্স, এই সেই। সো আমি মনে করি মানবিক গুণাবলী থেকে প্রশ্ন খুব বেশি হার্ড করবে না। এইখানের থেকে আমাদের যেই সাজেশন আসবে বা বিভিন্ন কোচিং সেন্টার যেই সাজেশন দিবে, উদ্ভাস দিবে, অনলাইনের যেই বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে, মেডিলজি দিবে, আরটিডিএস দিবে, সবাই দিবে, এসিএস দিবে, বন্দি পাঠশালা, সবাই মোটামুটি দিবে। সো সেটা তুমি পড়ে গেলেই হবে, সেটা তুমি যতটুকু পড়ে যাও সেটুকুই তোমার বোনাস। আর ফিজিক্সে বললাম 15 করে দিছে, এবং ফিজিক্সে বললাম ম্যাক্সিমাম প্রশ্ন বললাম হয় শর্ট সিলেবাস থেকে। তুমি বিগত 5 বছর 21, 22, 23, 24 4 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করো, শর্ট সিলেবাস থেকে প্রশ্ন হয়। সো ফিজিক্সে 15 তোলা এটা খুবই ইজি, এটা আমার পক্ষে খুবই ইজি এবং খুব ভালো একটা ডিসিশন হয়েছে বলে আমি মনে করি। কেমিস্ট্রি নিয়ে অনেকে প্যারা খাও, এবং অনেকের প্রশ্ন হচ্ছে যে বিগত বছরে এবার হয়তো বা অনুশীলনীতে প্রশ্ন দেবেন। আসলে এই কথাটা কে বলছে তুমি আমাকে বলো। অনুশীলনী প্রশ্ন বিগত বছরে আসছে, এইবারও আসবে, সামনের বারও আসবে, কারণ অনুশীলনী প্রশ্নের উপর স্ট্যান্ডার্ড প্রশ্ন আমি কখনোই দেখি নাই। এবং আমি আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে এবারে যে বোর্ড কোশ্চেনগুলো সেটা কালেক্ট করে সলভ করো। বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এই 3টার যাবতীয় যত বোর্ড আছে প্রত্যেকটা প্রশ্ন সলভ করো। এবং এই যে 47 বিসিএস হইলো, 48 বিসিএস হইলো, 49 বিসিএস হইলো, এই বিসিএস এর যে জিকে এবং ইংলিশের যেই প্রশ্নগুলো সেটা বারবার সলভ করে মুখস্থ করে ফেলো। এখান থেকে অবশ্যই তুমি জিকে এবং ইংলিশে কমন পাবা। সো সব মিলে আসলে কি বুঝলা, বুঝলা যেই লাউ সেই কত, অর্থাৎ কোশ্চেনের প্যাটার্ন হয়তো বা একটু চেঞ্জ হবে, এটা প্রতি বছর হয়, কোশ্চেনের ধাঁচ একটু চেঞ্জ হবে, কিন্তু আলটিমেটলি প্রশ্ন 100টা প্রশ্ন মিলায় তুমি যদি চিন্তা করো, প্রশ্ন কঠিন হবে না। 2-3-4টা কোশ্চেন আসমান থেকে নাজিল হবে, এটা প্রতি বছর হয়। হ্যাঁ, দেখা গেছে 2টা কোশ্চেনের অ্যান্সারই ব্ল্যাঙ্ক থাকে, এটা প্রতি বছর মেডিকেলে হয়, এটা খুবই কমন জিনিস। বা দেখা গেছে ডাবল অ্যান্সার হয়, এটা খুব কমন জিনিস, কিন্তু অ্যান্সার তো আছে, আমরা জানি না। আর বাংলাদেশের মেডিকেলের যেই সেক্টরটা,
আমাদের যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এটা আসলে খুব মানে বাজেভাবে মেডিকেলটা নেয়। আমি কেন নেয় আমি বুঝি না, কারণ এদের কোনো সঠিক উত্তর দেয় না, তারা কোনো কিছু দেয় না। যাই হোক, তো সব মিলায় আমি মনে করি না যে এই বছরের প্রশ্ন কঠিন হবে খুব বেশি। স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে, যারা পড়ালেখা করবে রেগুলার, যারা ইম্পর্টেন্ট জিনিস, ইম্পর্টেন্ট টপিক, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস, অনুশীলনী প্রশ্ন এবং শেষ সময় গুছিয়ে প্রিপারেশন নিতে পারবে, তারা ইনশাল্লাহ অবশ্যই চান্স পাবে। আর আর একটা গুরুত্বপূর্ণ কথা আমি জাস্ট একটু অ্যানাউন্স করে দিতে চাই, সেটা হচ্ছে এই যে শেষ মুহূর্তে গোছানোর জন্যই আসলে আমাদের লাস্ট ফাইট, এবং লাস্ট ফাইট টপারদের জন্য না। যারা টপার আছো ভাই হাত জোর করি, দরকার নাই ব্যাচে আসার। তো যারা আসলে অ্যাভারেজ, আমার মতো অ্যাভারেজ স্টুডেন্ট, যাদের রিভিশন কি দিবে, কতটুকু দিবে সেটাও বুঝতে পারে না, তাদের জন্যই আসলে ব্যাচটা। সো বেস্ট অফ লাক, ইনশাল্লাহ ভালোভাবেই তুমি সুন্দরভাবেই পরীক্ষা দিতে পারবা, জাস্ট হাল ছেড়ো না। টাটা।